আগের একটি পর্বে আমরা নবান্ন নাটকের সম্পর্কে খানিক আলোচনা করেছিলাম। মূলত তার মধ্যে ছিল হচ্ছে বিষয়বস্তু, প্রেক্ষাপট এবং আরো বেশ কিছু কথা। এবার আমরা সকলেই জানি যে কোনো একটি নাটকের যে কটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো চরিত্র। এই নাটকটি ভীষণ রকম ভাবে চরিত্র প্রধান এবং এই চরিত্রগুলোই নাটকের মূল গল্পকে টেনে নিয়ে গিয়েছে। তাই সাহিত্যের পথের আজকের পর্বে আমরা এই নাটকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। বাংলা অপেশাদার গণনাট্য আন্দোলনের প্রথম মফস্বল নাটক ছিল নবান্ন। এটা কিন্তু একদিক থেকে একটুখানি স্বতন্ত্র, কারণ নবান্ন নাটকে ছোট বড় চরিত্র মিলিয়ে প্রায় ৪৫টি চরিত্র রয়েছে। এই বিশাল পরিমাণে চরিত্র সংখ্যা বাড়ানোর অন্যতম কারণ হলো এই নাটকের বিষয়বস্তুর ব্যাপকতা, বিষয় বৈচিত্র্য, সময় দীর্ঘতা এবং প্রেক্ষাপটের বিস্তীর্ণতা প্রভৃতির কারণে নবান্ন নাটকের চরিত্রলিপি বিশাল আকার ধারণ করেছে। একই সঙ্গে অগাস্ট আন্দোলন, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদির পরিমণ্ডল গড়ে তুলতে হয়েছে নাটকে। গ্রাম ও শহরের চিত্র, সমাজ ব্যবস্থার চরম দুরবস্থা, নৈতিক অধঃপতন ইত্যাদি বিভিন্ন রকম বহুল ঘটনামূলক এই নাটকের ঘটনা সংখ্যা বেশি হওয়ার কারণেই কিন্তু চরিত্র সংখ্যা মূলত বেশি লক্ষ্য করা যায়। নবান্ন নাটকের যে কটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধান সমাদ্দার, কুঞ্জ সমাদ্দার, নিরঞ্জন সমাদ্দার, দয়াল মণ্ডল, হারু দত্ত, কালীধন ধারা, রাজীব। আর স্ত্রী চরিত্র যেগুলি প্রধান সেগুলি হলো রাধিকা, বিনোদিনী এবং পঞ্চাননী এবং একটি শিশু চরিত্র মাখন। নাটকে এদের ভূমিকাই বেশি। এছাড়াও ছোট 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 মাঝারি আরো নানা রকমের চরিত্র আমরা এই নাটকের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। এবং এই নাটকে স্বাভাবিকভাবে অন্যান্য ভালো রচনার মতোই ৩ ধরনের চরিত্র দেখা যায়, একটি ফ্ল্যাট চরিত্র, একটি রাউন্ড চরিত্র এবং একটি টাইপ চরিত্র। ফ্ল্যাট চরিত্র বড় হলেও আগাগোড়া একই রকম একইভাবে চলতে থাকে আমরা জানি। রাউন্ড চরিত্রের ক্ষেত্রে ২ রকমের মনোভাব লক্ষ্য করা যায় এবং এগুলিকেই সার্থক চরিত্র বলা হয়। এবং এছাড়া হচ্ছে টাইপ চরিত্র, যেন ওই নাটকে ওই জন্যই তাকে ব্যবহার করা হয়েছে। এই নাটকে লক্ষ্য করা যায় যে কুঞ্জ এই রাউন্ড চরিত্রের মধ্যে পড়ে, আর ওই সরল রৈখিক ভাবে যে ফ্ল্যাট চরিত্রে রয়েছেন প্রধান সমাদ্দার, কুঞ্জ সমাদ্দার এবং নিরঞ্জন সমাদ্দার। আজকের আলোচনায় আমরা মূলত পুরুষ চরিত্রগুলিকে নিয়ে আলোচনা করব, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা খেয়াল করব মূল চরিত্রগুলির দিকে, অর্থাৎ যে প্রধান সমাদ্দার, কুঞ্জ সমাদ্দার, নিরঞ্জন সমাদ্দার, দয়াল মণ্ডল প্রমুখ যে চরিত্রগুলি রয়েছে খুব সংক্ষেপে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আমরা এই নাটকে প্রধান সমাদ্দারকে যেভাবে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাই যে নবান্ন নাটকের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। গ্রাম বাংলার এক সাধারণ কৃষক পরিবারের কর্তা। প্রথম দৃশ্য থেকেই তাকে বয়স্ক এবং মানসিকভাবে শারীরিকভাবে ভীষণভাবে ক্লান্ত হিসেবে দেখা যায়। তার পারিবারিক দুঃখ এবং ট্র্যাজেডি ছিল। তার 2 পুত্র, দুজনেই মারা গিয়েছিল। পুত্র শোকে তিনি মানসিকভাবে প্রচন্ডভাবে ভেঙে পড়েন। পরিবারের ধারাবাহিক মৃত্যু ও দুর্ভিক্ষ তার জীবনে, তার মননে এক গভীর প্রভাব ফেলে। তার মধ্যে একটা সংগ্রামী মনোভাব দেখা যায়। দুর্ভিক্ষ ও শোষণের বিরুদ্ধে তিনি প্রতিবাদী মনোভাব কিন্তু দেখিয়েছিলেন। প্রথম দিকে তিনি সাহসী, দৃঢ়চেতা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও চেষ্টা করেন, কিন্তু দুর্ভিক্ষের প্রভাবে তার জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। খাদ্যাভাব, মৃত্যু, অনাহার সবকিছু মিলিয়ে তার জীবনে এবং তার সংসারে এক চরম বিপর্যয় নেমে আসে, যা তিনি সহ্য করতে পারেন না, যে কারণে তার একটা ভয়ঙ্কর মানসিক পরিবর্তন দেখতে পাওয়া যায়। একের পর এক দুঃখ কষ্টে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। স্বাভাবিক মানুষ থেকে ধীরে ধীরে অসংলগ্ন এবং প্রায় উন্মাদ হয়ে ওঠেন। তার সংলাপে কখনো সচেতনতা এবং কখনো অসংলগ্নতা লক্ষ্য করা যায়। তার একটা মানবিক এবং আবেগপ্রবণ দিকও রয়েছে। সন্তানের প্রতি তার গভীর মমতা এবং ভালোবাসা,
স্পষ্ট। মেরে ফেলনি বাবা বলে কুঞ্জকে মারতে গিয়েছিল যখন তারা, সেই যে উক্তি, তার ভেতরের যে অন্তরের যন্ত্রণা, তার পুত্র শোক এবং পুত্র সম তার ওই ভ্রাতুষ্পুত্রের প্রতি এই অনাচারকে তিনি যেন সহ্য করতে পারেন না, সেটা প্রকাশিত হয়। প্রধান সমাদদার আসলে কোনো একজন ব্যক্তি নয়, তাকে দুর্ভিক্ষ পীড়িত সমগ্র গ্রামের বা সমগ্র কৃষক সমাজের প্রতীক বা এক সামাজিক প্রতীক হিসেবে নাট্যকার যেন দেখাতে চেয়েছেন। তার জীবনের মাধ্যমে গ্রাম বাংলার সাধারণ মানুষের দুঃখ, ক্ষতি এবং ভাঙন ফুটে ওঠে। তার চরিত্রেরও কিছু সীমাবদ্ধতা আছে, যেমন অতিরিক্ত দুঃখ ও মানসিক আঘাত তিনি নিতে পারেননি, স্থির থাকতে পারেননি। তার চরিত্রের ধারাবাহিকতা কখনো কখনো গিয়ে বেশ কোথাও কোথাও ভেঙে যায়, তিনি কখনো শক্ত কখনো দুর্বল। এবং প্রথমেই আমি বললাম যে তার চরিত্রটি একটি সরল রৈখিক চরিত্র, তার চরিত্রে খুব একটা উত্থান পতন আমরা দেখি না, বরং একইভাবে তার জীবনটা সেই চলতে থাকে। এক লাইনে যদি বলা যেতে পারে প্রধান সমাদদার হলেন দুর্ভিক্ষ বিধ্বস্ত এক কৃষকের প্রতীক, এক বয়স্ক মানুষের প্রতীক, যার জীবনে ব্যক্তিগত এবং শোক এবং সামাজিক বিপর্যয় মিলিত হয়ে তাকে মানসিকভাবে ভেঙে ফেলছে। তিনি প্রতিকায়িত হয়েছেন এই বিষয়টার জন্যেই। দ্বিতীয় যে চরিত্রের কথা বলবো, সে বলা যেতে পারে আমাদের নাটকের অন্যতম একটি শ্রেষ্ঠ চরিত্র, যার নাম কুঞ্জ সমাদদার। নবান্ন নাটকের একইভাবে বলা যায় ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র, গ্রাম বাংলার সাধারণ একজন কৃষক। বিজন ভট্টাচার্য গ্রামীণ জীবনের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে কুঞ্জের চরিত্রকে ব্যবহার করেছেন। তিনি প্রতিবাদী এবং সাহসী। কুঞ্জ অত্যাচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদী, অন্যায়ের সামনে সে মাথা নত করে না, জমি বিক্রির বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ সে কিন্তু জানাতে পারে। তার সংলাপে আমরা তার এই যে প্রতিবাদী এবং তার যে একটা ভীষণ তীক্ষ্ণ মনোভাব সেটা লক্ষ্য করতে পারি। মানুষের অধিকারের জন্য সে অনায়াসে লড়তে প্রস্তুত, সে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তার মধ্যে লক্ষ্য করা যায়। কুঞ্জ বুঝতে পারে যে দুর্ভিক্ষের প্রকৃত কারণ কি, সে জানে এটা শুধু ভাগ্য বা ভগবানের খেলা নয়, বরং মানুষের অত্যাচার, শোষণ, সামাজিক অন্যায়ের ফল। তার মধ্যে একটা মানবিক গুণ এবং মানবিকতা ও সহানুভূতি দেখা যায়। নিজের পরিবার ছাড়াও আশেপাশের গ্রামের অন্যান্যদের কাছেও ভীষণভাবে পরিচিত চরিত্র, এবং এই কুঞ্জ সবাই তাকে একটা আলাদা সম্মান দিত। প্রতিবেশীদের দুঃখে সে কষ্ট পায়, সমাজের প্রতি তার দায়বদ্ধতা প্রবল। তার জীবনে পারিবারিক টানাপোড়েন লক্ষ্য করা যায়। দারিদ্র এবং দুর্ভিক্ষের কারণে তার নিজের পরিবারের মধ্যে অশান্তি দেখতে পাওয়া যায়। স্ত্রী ও পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন লক্ষ্য করা যায়, তবুও সে পরিবারের দায়িত্ববোধ ছেড়ে কখনো বেরোয়নি। তার মধ্যে মানসিক দৃঢ়তা ও পরিবর্তন লক্ষণীয়। প্রথম দিকে সে দৃঢ় ও সচেতন চরিত্র, কিন্তু একের পর এক বিপর্যয়ে সে ভেঙে পড়েছে, তবুও সম্পূর্ণভাবে ভেঙে না পড়ে সংগ্রামের একটা মনোভাব তার মধ্যে শেষ অবধি ছিল। সে সামাজিক প্রতীক। কুঞ্জ কোনো একক ব্যক্তি নয়, সে সমগ্র কৃষক সমাজের সেই প্রতিবাদী যুবক চরিত্র, যার চরিত্রের মধ্যে দারিদ্র, সংগ্রাম, বেঁচে থাকার লড়াই থাকা সত্ত্বেও সে কিন্তু হার মানেনি। একটি জায়গায় কলকাতায় যেখানে খাবারের কুড়োতে গিয়ে কুকুর তাকে কামড়ে দিচ্ছে, সেই অবস্থাতেও তার মধ্যে কিন্তু সেই দৃঢ়চেতা মনোভাব আমরা দেখতে পাচ্ছি। এবং স্ত্রীর প্রতি অসম্ভব ভালোবাসা, যে স্ত্রীর সঙ্গে তার সামাজিক কারণে অশান্তি হচ্ছে, আমরা জানি তার দারিদ্র্যের জন্য অশান্তি হচ্ছে, সেই স্ত্রীকেই সেই সময়ে দাঁড়িয়ে সে ওই হাতে কামড়ের চিহ্ন নিয়েও যেন শক্ত ভয়ের কথা বলছে না, সে তাকে বরং আলো দেখাচ্ছে, তাকে বেঁচে থাকার লড়াইয়ে যেন সামিল করছে। তার চারিত্রিক বৈশিষ্ট্যে আমরা পাই সে প্রতিবাদী, সে বাস্তববাদী, সে মানবিক, সংগ্রামী এবং দায়িত্বশীল। সবশেষে বলা যায় কুঞ্জর মতো আশাবাদী চরিত্র এই নাটকে আর
কেউ নেই। বড় বড় দুর্ঘটনাতেও সে কিন্তু আশাহত হয়নি, তার মনের যে অনির্বাণ দীপশিখা সেটাকে সে জ্বালিয়ে রেখেছে। কুঞ্জ বাস্তব বোধ সম্পন্ন একজন দূরদর্শী মানুষের আত্মবিশ্বাসের প্রতীক। এই বিশ্বাসের ওপর ভর করে কুঞ্জ গ্রামে ফেরে এবং ফিরে পায় তার পুরো সংসারকে। তাই কুঞ্জ সম্পর্কে বলা যায় সঠিক অর্থে কুঞ্জ কোনো ট্র্যাজিক চরিত্র তো নয়, সে একটি সম্পূর্ণ চরিত্র হতে পেরেছে, একটি রাউন্ড ক্যারেক্টার হিসেবেই নাটকে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এরপর আমরা যে চরিত্রটি নিয়ে আলোচনা করব সে অবশ্যই নিরঞ্জন। চরিত্রটিকে আমরা খুব বেশি নাটকের মধ্যে কুঞ্জর মতো দেখতে পাইনি বটে, কিন্তু সংসারের অভাবে সকলের সঙ্গে মিলেমিশে দুঃখ ভোগের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তার মধ্যে ফুটে ওঠেনি, দেখাননি লেখক সেই যন্ত্রণাটা, যেটা প্রথম দিকে কুঞ্জ বা প্রধান সমাদদার বা অন্যান্যদের মধ্যে দেখা গেছে, সেটা দেখাননি বটে, কিন্তু দুঃখের আতিশয্যকে সহ্য না করতে পেরে সে কিন্তু পড়ে থাকেনি, সে বেরিয়ে গেছে, সে স্বতন্ত্র রাস্তা ধরেছে এবং এই দুঃখকে জয় করবার একটা উপায় তার মধ্যে, মানে আমি এই বিষয়টা থেকে কেটে বেরোবো, ভেঙে বেরোবো, এইরকম একটা ভাবধারা তার মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে। কিন্তু পুরো গ্রামটির সঙ্গে তাদের সংসার তরণীটি যখন হাবুডুবু খাচ্ছিল, তখন স্বতন্ত্র জায়গায় ঝঞ্ঝার থেকে পিঠ ফিরিয়ে সে কিন্তু দিন কাটিয়েছে। তাই তার মধ্যে একটা এসকেপিস্ট মনোভাব লক্ষ্য করা যায়, যেটা কুঞ্জর ক্ষেত্রে দেখা যায় না। তার কিন্তু দায়িত্ববোধ অনেক বেশি। তথাপি দুটি কারণে চরিত্রটিকে গুরুত্ব দেওয়া যেতে পারে। প্রথমত, সে গ্রামের চোরাচালানকারী হারু দত্ত এবং দুশ্চরিত্র কালোবাজারি কালীধন ধারাকে ধরিয়ে দিয়েছে, দুঃসাহস দেখিয়েছে এই বিষয়ে। আর দ্বিতীয়ত, গ্রামে ফিরে ভাঙা সংসার গড়ে তুলেছে, যে সংসারের আওতায় কুঞ্জ রাধিকাকে ফিরে পেয়ে পুনরায় পল্লী জীবনের সুন্দর যে ছায়া সুনিবিড় শান্তির নীড়, সেইটাকে আবার বাঁচিয়ে তুলতে পেরেছে। কারণে মানে এই যে ফেরত আসা এবং তার মধ্যেকার যে তারুণ্যের যে উজ্জ্বল্য, এই বিষয়গুলির জন্য আমরা নিরঞ্জন চরিত্রটিকে মনে রাখতে পারি। এরপর যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে চরিত্র নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দয়াল চরিত্র। মনে রাখতে হবে প্রধান সমাদদারের চরিত্রে কিন্তু মানে অভিনয় করেছিলেন বিজন ভট্টাচার্য, এবং দয়াল চরিত্র, দয়াল মণ্ডল, এই চরিত্রে অভিনয় করেছিলেন শম্ভু মিত্র। দয়াল চরিত্রকে আমরা প্রথম দিকে পেয়েছিলাম প্রতিবেশীর ভূমিকায়। সে প্রতিবেশী কিরকম প্রতিবেশী না, সে ভয়ঙ্কর অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা জানতে পাচ্ছি তার পারিবারিক অবস্থা ভীষণই খারাপ। তার মধ্যবর্তী অংশে আমরা একে পাচ্ছি না, কিন্তু শেষ জায়গায় দাঁড়িয়ে, শেষ অংশে গ্রাম্য মানুষদের দলপতির ভূমিকায় আমরা যখন দয়ালকে পাচ্ছি, তখন বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে এই চরিত্রটি। সেখানে আমরা জানতে পাচ্ছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রচনা করা, শস্য উঠিয়ে ধর্মগোলায় তোলবার পরিকল্পনা, তাকে কার্যকর করা এবং নবান্ন উৎসবের রূপরেখা অঙ্কন, প্রত্যেকটা ক্ষেত্রে সে যেন একটি বলিষ্ঠ নেতার মতো সামনে এসে দাঁড়িয়েছে। সমাদদার পরিবার গ্রাম ছাড়ার আগে তার ভূমিকা খুব গৌণ ছিল, কিন্তু শেষ পর্যায়ে একটি বলিষ্ঠ ছবি যখন আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে মেনে নিতে পারি। তবে এই চরিত্রটি রচনার ক্ষেত্রে লেখক খুব নৈপুণ্যের প্রকাশ দেখিয়েছেন। হারু দত্তের চরিত্র ভীষণভাবে আলোচনা সাপেক্ষ, একটি শর্ট প্রবঞ্চক, প্রতারক, ধূর্ত, জালিয়াত, এক কথায় ভিলেন চরিত্র। চরিত্রটি মোটেই রাউন্ড ক্যারেক্টার নয়, এটি টাইপ চরিত্র। একটি নির্দিষ্ট টাইপের কে বোঝানোর জন্য অতি যত্নে নাট্যকার চরিত্রটি গড়ে তুলেছেন। আমরা জানতে পারি সে কালোবাজারি যে কালীধন ধারা, এই কালীধন ধারার কে সাহায্য করে হারু দত্ত, এবং এরা বিভিন্ন জায়গা থেকে জমি বাড়ি কিনে কম দামে সেগুলিকে উৎখাত করায় সেই লোকগুলিকে, বা তারা ওই ধান, বিশেষ করে এই যে ধানের কালোবাজারি ওই সময় হয়েছিল, সেই তার সঙ্গে ভীষণ ভাবে জড়িত। শুধু তাই নয়, ধান চাল কম দামে কিনে কালীধনের গুদামে তো সে তুলে দিয়ে আসে, তার সঙ্গে সঙ্গে গৃহস্থ ঘরের যুবতী এবং মেয়েদের ক্রয় করে কম দামে বেশি পয়সায় সরবরাহ করে, অর্থাৎ নারী পাচারের সঙ্গে এই ভয়ঙ্কর চরিত্রটি যুক্ত ছিল। সেই জন্য এক কথায় বলতে গেলে এই চরিত্রটি
সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ভীষণভাবে ঠকিয়েছে এবং লেখক এই চরিত্রটিকে তৈরি করবার জন্য নিপুণভাবে তার মুখে সংলাপ বসিয়েছেন এবং অঙ্গভঙ্গিরও যথেষ্ট সুযোগ দিয়েছেন, ফলে চরিত্রটি টাইপ হলেও জীবন্ত হয়ে উঠতে পেরেছে। শেষে আমরা বলতে পারি কালীধন ধারার কথা। সেইভাবে কালীধন ধারার একটা উপস্থিতি ভীষণভাবে রয়েছে হারু দত্তের দ্বারা, কিন্তু তা সত্ত্বেও এই নাটকে যে ভীষণ বড় একটা ক্যারেক্টার প্লে করেছে তা নয়, সে সেরকম অতটা ফুটে উঠতে পারেনি, কিন্তু সে সমাজের একটা অংশকে তুলে ধরেছে যারা ওই সময় ভীষণভাবে মানুষকে ঠকিয়েছিল। তাদের এক অন্যতম উঁচু শ্রেণী, যার প্রচুর পয়সা, বিরাট কারবার, প্রচুর চাল তার গুদামজাত, সে দেশের আপৎকালীন অবস্থায় বিভিন্ন রকমের খারাপ কাজ করে বেড়াচ্ছে, গুদাম নারী ব্যবসার সঙ্গে সে জড়িত বলে আমরা জানতে পাচ্ছি। চরিত্রটির মধ্যে লেখক যেন ইচ্ছাকৃতভাবে হারু দত্তের মতো তাকে চালাক চতুর তৈরি করেননি, চাতুর্য তার মধ্যে লক্ষ্য করা যায় না, যেমন একই রকম মেন্টালিটির একটা বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ্য করা যায়। সে বুদ্ধিদীপ্ত নয়, নাট্যকার গভীর পর্যবেক্ষণ শক্তি দিয়ে একে তৈরি করেছিলেন ইচ্ছা করেই হারু দত্তের বিপরীতে রাখার জন্য, কারণ হারু দত্তেও আবার যেন এই কালীধনকেও খানিকটা প্রবঞ্চনা করেছে বলে আমরা বুঝতে পারি। এর মধ্যে সব থেকে বেশি বুদ্ধিধর এবং বদমাইশ লোক কিন্তু অ্যাকচুয়াল ভিলেন চরিত্র ছিল কিন্তু হারু দত্ত। যাই হোক, আজকে এই পুরুষ চরিত্রগুলি সম্পর্কে খুব সংক্ষেপে একটি ছোট আলোচনা রাখলাম। এর পরের পর্বে আমরা নারী চরিত্র নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোনো বিষয়ে আলোচনা থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।